হেডফোনটা কানে লাগিয়ে নিন আর দরজাটা ভিজিয়ে বসুন। আজকের গল্পটা একটু অন্যরকম, একটু ব্যক্তিগত। আমার জীবনে ঘটে যাওয়া এক গোপন অধ্যায়ের কথা আপনাদের সাথে আজ ভাগ করে নেব। এটা আমার জীবনের সবচেয়ে অস্বস্তিকর, গভীরতম এক স্বীকারোক্তি। এমন একটা সম্পর্ক যা সমাজ বা পরিবারের সামনে কোনোদিন প্রকাশ করা সম্ভব নয়, অথচ যার টানাপোড়েন আমার মনকে আজও অস্থির করে তোলে। একটু সাবধানে শুনবেন, কারণ প্রতিটি শব্দেই লুকিয়ে আছে এক নিষিদ্ধ অনুভূতির ছোঁয়া, যা আমি শত চেষ্টা করেও ভুলতে পারিনি। আমার নাম অনন্যা। আমার বাড়ি বর্ধমানের এক ছোট্ট গ্রামে। গ্রামের নিরিবিলি পরিবেশে আমাদের যৌথ পরিবারে যখন আমি নতুন বউ হয়ে এলাম, তখন সবটাই ছিল স্বপ্নের মতো। শান্ত ভদ্র স্বভাবের আমার স্বামী রঞ্জিতকে নিয়ে আমার ভালোই কাটছিল, কিন্তু নিয়তির খেলা বোঝা বড় কঠিন। আমার জীবনে যে এমন এক ঘূর্ণিঝড় আসবে তা কখনো ভাবিনি। সেদিন আমি স্নান সেরে সদ্য ভেজা চুল আছড়াচ্ছিলাম। একটা হালকা নীল শাড়িতে আমার শরীরটা সেদিন অদ্ভুতভাবে মোড়ানো ছিল। আঁচলটা একটু আলগা হয়ে বুকের কাছ থেকে সরে গিয়েছিল। ভেজা শাড়িতে শরীরের প্রতিটি বাঁক যেন আরও স্পষ্ট হয়ে ফুটে উঠছিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের ভেজা চুল থেকে টুপটাপ জল ঝরে পড়া দেখছিলাম। সেদিন হঠাৎ অনুভব করলাম কেউ যেন তাকিয়ে আছে। দরজার দিকে তাকাতেই দেখি আমার দেবর অনেক দাঁড়িয়ে। সেদিনের সেই দৃষ্টি আজও আমার শিরদরা দিয়ে একটা ঠান্ডা স্রোত নামিয়ে দেয়। ওর চোখে ছিল এক অদ্ভুত মুগ্ধতা, এক অব্যক্ত চাওয়া। আমি দ্রুত আঁচল টেনে নিলাম, কিন্তু ততক্ষণে যা হওয়ার তা হয়ে গেছে। আমাদের দুজনের চোখাচোখি হয়ে গিয়েছিল, আর সেই মুহূর্তেই আমাদের অগোচরেই এক অদৃশ্য সুতোয় আমরা দুজন বাধা পড়েছিলাম। প্লিজ, গল্পটা ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। শুরুটা ছিল একেবারেই নিরীহ। অনেক আমার স্বামীর ছোট ভাই, সদ্য কলেজ পাশ করে গ্রামে ফিরেছিল। আমার স্বামী কর্মসূত্রে প্রায়ই শহরের বাইরে থাকত। বাড়িতে আমি আর শাশুড়িমা, আর অনেক। শাশুড়িমা একটু অসুস্থ মানুষ, নিজের কাজকর্ম নিয়েই ব্যস্ত থাকতেন। ফলে দিনের অনেকটা সময় আমার আর অনেকের কাটাচ্ছিল এক ছাদের তলায়। বাড়ির ছোট ছোট কাজ থেকে শুরু করে গল্পগুজব, হাসি ঠাট্টা, সবটাতেই অনেক ছিল আমার সঙ্গী। ও যেন আমার একঘেয়ে জীবনে এক ঝলক টাটকা বাতাস হয়ে এসেছিল। ওর সাথে গল্প করতে আমার খুব ভালো লাগত। ও ছিল খুবই চটপটে আর বুদ্ধিমতী। যে কোনো বিষয় নিয়ে ওর নিজস্ব একটা মতামত ছিল। ওর কথা বলার ধরন, ওর হাসির শব্দ, ওর উপস্থিতি, সবটাই ধীরে ধীরে আমার অভ্যাসে পরিণত হচ্ছিল। কখন যে এই অভ্যাস এক অন্যরকম অনুভূতির জন্ম দিয়েছিল আমি নিজেও টের পাইনি। প্রথম প্রথম আমি ব্যাপারটাকে পাত্তা দিতাম না। ভাবতাম দেবর ভাবির সম্পর্ক তো এমনই হয়, একটু খুনসুটি, একটু মজা। কিন্তু সময়ের সাথে সাথে ওর চোখের ভাষা, ওর স্পর্শ, সব যেন অন্য কথা বলতে শুরু করলো। একবার আমি রান্নাঘরে কাজ করছিলাম, হাতে ছ্যাঁকা লেগেছিল। অনেক ছুটে এসে আমার হাতটা নিজের হাতে তুলে নিয়েছিল। ওর স্পর্শে সেদিনের সেই ছোট্ট ব্যথাটা যেন নিমিষে উবে গিয়েছিল, কিন্তু আমার বুকের ভেতরটা ধুকপুক করে উঠেছিল। ওর হাতের উষ্ণতা আমার সারা শরীরে এক অদ্ভুত শিহরণ জাগিয়েছিল। সেদিন রাতে আমি ঘুমোতে পারিনি। বারবার ওর সেই স্পর্শ, ওর মুখের উদ্বিগ্ন অভিব্যক্তি আমার চোখের সামনে ভেসে উঠছিল। আমি নিজেকে বোঝানোর চেষ্টা করছিলাম যে এটা শুধুই সহানুভূতি, কিন্তু মন মানছিল না। মনের গভীরে কোথায় যেন এক জোড়া স্রোত বয়ে যাচ্ছিল। অনেকও ধীরে ধীরে আমার দিকে আরও ঝুঁকে পড়ছিল। ওর চাহনিতে, ওর কথায়, ওর প্রতিটি আচরণে একটা সূক্ষ্ম পরিবর্তন আমি লক্ষ্য করছিলাম। কখনো ঘরের কোনো এক কোণে দাঁড়িয়ে নিঃশব্দে আমাকে দেখত, আমি তাকালে চোখ নামিয়ে নিত। কখনো কোনো বাহানা করে আমার কাছাকাছি আসত, আমার চুল ঠিক করে দিত বা আমার শাড়ির আঁচল টেনে দিত। এই ছোট ছোট বিষয়গুলোই আমাদের মধ্যে এক অদৃশ্য দেয়াল তৈরি করছিল, যা ছিল নিষিদ্ধ কিন্তু তীব্র আকর্ষণীয়। আমি জানতাম এটা ভুল, জানতাম সমাজের চোখে এটা ঘোর অন্যায়, কিন্তু ওর নীরব ভালোবাসা, ওর অদম্য আকর্ষণ আমার মনকে দুর্বল করে দিচ্ছিল। আমি ওর থেকে দূরে থাকতে চাইলেও পারতাম না। ওর উপস্থিতি আমার জন্য এক স্বস্তির আশ্রয় হয়ে উঠেছিল। আমার স্বামী রঞ্জিত খুব ভালো মানুষ, কিন্তু ও নিজের কাজ আর জগৎ নিয়ে এতটাই ব্যস্ত থাকত যে আমার ভেতরের শূন্যতাটা ও কোনোদিন বুঝতেই পারেনি। অনেক সেই শূন্যতাটাই পূরণ করছিল নিজের অজান্তেই।
একদিন দুপুরে বাড়িতে কেউ ছিল না। শাশুড়িমা পাশের বাড়িতে গিয়েছিলেন, স্বামী শহরে। অনেক সেদিনও কলেজে যায়নি, জ্বর হয়েছিল বলে। আমি ওর ঘরে গিয়েছিলাম দেখতে যে ও ঠিক আছে কিনা। ও বিছানায় শুয়েছিল, গায়ে একটা পাতলা চাদর। আমি ওর কপালে হাত দিয়ে জ্বর পেকছিলাম। আমার হাত ওর কপালে রাখা মাত্রই ও আমার হাতটা ধরে ফেলল। ওর চোখগুলো আমার দিকে তাকিয়েছিল, গভীর অসহায়। ভাবি, তুমি কেমন আছো? ওর গলাটা ছিল ধরা ধরা। আমি ওর চোখে চোখ রেখে কিছু বলতে পারছিলাম না। ওর হাতের উষ্ণ স্পর্শ আমার হাত ধরেছিল, যেন কোনো এক অদৃশ্য বাঁধনে বেঁধে রেখেছিল। সেই মুহূর্তে আমি সব ভুলে গিয়েছিলাম, সামাজিক বিধিনিষেধ, নৈতিকতার বিচার, সবকিছু। ও ধীরে ধীরে আমাকে নিজের কাছে টেনে নিয়েছিল। আমাদের শরীরের দূরত্ব কমে গিয়েছিল। ওর বুকের ধুকপুকানি আমার কানে আসছিল। আমি চোখ বন্ধ করে ফেললাম, যেন এই মুহূর্তটা আর শেষ না হয়। ওর ঠোঁট আমার গালে ছোঁয়ানোর আগে আমি নিজেকে সরিয়ে নিলাম। একটা দীর্ঘশ্বাস ফেললাম। অনেক, এটা ঠিক নয়। আমার গলা থেকে শব্দ বেরোল না প্রায়। ও আমাকে ছেড়ে দিল। ওর চোখে ছিল এক রাশ যন্ত্রণা। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম। আমার বুকটা ঠিপ ঠিপ করছিল। সেদিনের সেই মুহূর্তে আমি আমার ভেতরের সমস্ত শক্তি দিয়ে নিজেকে সামলেছিলাম। কিন্তু সেই রাতের পর থেকে আমাদের সম্পর্কটা আরও জটিল হয়ে গেল। আমরা একে অপরের থেকে দূরে থাকার চেষ্টা করলেও পারতাম না। আমাদের চোখ একে অপরকে খুঁজত, আমাদের নীরবতা হাজারো কথা বলত। অনেক আমাকে বোঝানোর চেষ্টা করত যে ও আমাকে কতটা ভালোবাসে, কিন্তু আমি জানতাম এই ভালোবাসার কোনো ভবিষ্যৎ নেই, কোনো স্বীকৃতি নেই। মাঝে মাঝে ও আমাকে আবেগপ্রবণ করে তুলত, রঞ্জিতের উদাসীনতার কথা বলত, আমার একাকিত্বের কথা মনে করিয়ে দিত। এই দুর্বল মুহূর্তগুলোতেই আমি প্রায় ওর কাছে হেরে যেতাম। আমি জানি ওর এই চেষ্টাগুলো এক ধরনের মানসিক দুর্বলতার সুযোগ নেওয়া ছিল, কিন্তু সেই মুহূর্তে ওর প্রতি আমার টান এত তীব্র ছিল যে আমি নিজেকে আটকাতে পারতাম না। ওর স্পর্শ, ওর চোখের ভাষা আমাকে মুহূর্তেই ভাসিয়ে নিয়ে যেত এক নিষিদ্ধ স্বপ্নের জগতে। আমাদের মাঝে এমন কিছু ব্যক্তিগত মুহূর্ত তৈরি হয়েছিল যা ছিল চরম আবেগ প্রবণতার জন্ম দেওয়া গোপন অভিসার, যেখানে কোনো কথা বলা হয়নি, শুধু চোখের ভাষায়, স্পর্শের মাধ্যমে এক গভীর সম্পর্ক তৈরি হয়েছিল। সেই মুহূর্তগুলো আমাকে একই সাথে সুখ আর তীব্র অপরাধ বোধ দিত। আমার মনের মধ্যে সবসময় একটা যুদ্ধ চলত। একদিকে আমার স্বামীর প্রতি কর্তব্য, পরিবারের সম্মান, আর অন্যদিকে অনেকের প্রতি আমার অদম্য আকর্ষণ, আমার নিজের একাকিত্ব। আমি জানতাম এই পথটা ঠিক নয়, এর পরিণতি ভালো হবে না। সমাজের ভয়ে, সম্মানের ভয়ে আমি সবসময় কুঁকড়ে থাকতাম। রাতে ঘুমাতে পারতাম না। মনে হতো যেন সবাই আমাদের দিকে তাকিয়ে আছে, আমাদের গোপন সম্পর্কটা জেনে গেছে। কিন্তু দিনের বেলা অনেক যখন আমার সামনে আসত, তখন আমার সব ভয়, সব দ্বিধা দূর হয়ে যেত। ওর নিষ্পাপ মুখটা দেখে আমি নিজের সব অভিযোগ ভুলে যেতাম। অবশেষে আমি একটা সিদ্ধান্ত নিলাম, এই পরিস্থিতি চলতে থাকলে আমার জীবন নষ্ট হয়ে যাবে। একদিন অনেক যখন আবার আমার কাছে তার ভালোবাসার কথা বলতে এসেছিল, আমি ওকে থামিয়ে দিয়েছিলাম। শোনো আনিক, আমি জানি তুমি আমাকে ভালোবাসো, আমিও হয়তো, কিন্তু এই সম্পর্কটা কোথাও যেতে পারবে না। এটা আমাদের দুজনের জন্যই ক্ষতিকর, আমাদের পরিবারের জন্য এটা লজ্জা বয়ে আনবে। আমি আর এই মিথ্যা সম্পর্কটা নিয়ে বাঁচতে চাই না। অনেক কিছুক্ষণ চুপ করেছিল। ওর চোখে জল চলে এসেছিল। ও কোনো প্রতিবাদ করেনি। ও হয়তো বুঝেছিল এটা আমার কঠিনতম সিদ্ধান্ত ছিল। এর কিছুদিন পর অনেক পড়াশোনার জন্য শহরে চলে গেল। আমাদের গ্রামের বাড়িতে ওর অনুপস্থিতি আমাকে একটা অদ্ভুত শূন্যতা দিলেও আমি জানতাম এটাই ঠিক হয়েছে। সময়ের সাথে সাথে ওর স্মৃতিগুলো ঝাপসা হতে শুরু করেছিল। আমার জীবন আবার স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করল। স্বামীর সাথে আমার সম্পর্কটা নতুন করে গড়ে তোলার চেষ্টা করলাম। আমি বুঝেছিলাম জীবনে কিছু টান এত গভীর হলেও সেগুলোকে নিয়ন্ত্রণ করা শিখতে হয়। নিষিদ্ধ প্রেম দেখতে যত আকর্ষণীয়ই হোক না কেন, তার পরিণতি সবসময়ই বিষাদময় হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে যখন আবেগের বশবর্তী হয়ে আমরা ভুল করে ফেলি, কিন্তু সেই ভুল থেকে শিক্ষা নিয়ে নিজেকে শুধরে নেওয়াটাই আসল জীবন। ভালোবাসার সংজ্ঞাটা শুধু শারীরিক আকর্ষণ বা মানসিক দুর্বলতার সুযোগ নেওয়া নয়, বরং পরস্পরের প্রতি বিশ্বাস, সম্মান আর দায়িত্ববোধ। সমাজ, পরিবার আর নিজের আত্মমর্যাদা রক্ষা করাও এক ধরনের ভালোবাসা। আমার গল্পটা হয়তো অনেকের কাছে অস্বস্তিকর মনে হতে পারে, কিন্তু এটা আমার জীবনের এক নীরব সত্য। আমি চাই না কেউ আমার মতো ভুল করুক। জীবনে এমন পরিস্থিতিতে পড়লে বুদ্ধি দিয়ে সিদ্ধান্ত নিন,
আবেগের বশে ভেসে যাবেন না, কারণ একটা ভুল সিদ্ধান্ত আপনার সারা জীবনকে নষ্ট করে দিতে পারে।